তুমি কখনো না বলবে না, কখনো বলবে না যে আমি করতে পারবো না। তুমি অনন্ত, তোমার ভিতর সমস্ত শক্তি রয়েছে যার থেকে তুমি সব কিছুই করতে পারো। এই কোটেশনটা স্বামী বিবেকানন্দর। তো তোমাদের এই কোটেশনটা দিয়ে শুরু করার কারণ হচ্ছে কখনোই কোনো জিনিস থেকে ভয় পাবে না, সেটাকে করার চেষ্টা করবে। তোমার ভিতর এতটাই শক্তি আছে সেটা তুমি নিজেই পার করতে পারবে। তো আজকে শুরু করছি তোমাদের চলো তড়িৎ। এবং তোমরা ভৌতবিজ্ঞানকে সব থেকে ভয় পাও এবং এই চ্যাপ্টারটাকে সব থেকে বেশি ভয় পাও, তার জন্যই আমি আজকে এই কোটেশনটা দিয়ে শুরু করলাম যে এই জিনিসটা দেখলে ভয় পাবে না, এই জিনিসটার দিকে এগিয়ে যাবে এবং বোঝার চেষ্টা করবে জিনিসটা কি, এর থেকে সোজা জিনিস হয় না। এবং আজকে আমি তোমাদের খুবই সহজ সরল ভাষায় পড়াবো হচ্ছে চলো তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি, এবং এটা পার্ট অন। এবং আমি তোমাদের খুবই ছোট্ট ছোট্ট পার্টে বোঝানোর চেষ্টা করব, ছোট্ট ছোট্ট ভিডিওতে। তো আমি কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না যে একটা লম্বা ভিডিও বানিয়ে দিলাম তোমরা নিতে পারলে না। তো আমি ছোট ছোট ভিডিও দেবো, ছোট্ট ছোট্ট পার্ট পড়াবো এবং সাথে সাথে তোমরা সেদিন বাড়িতে বইটা অবশ্যই পড়বে। সেই পার্টটা দেখবে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। ক্লাসের ফার্স্ট বয় থেকে লাস্ট বয় সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নিজের বেসিক, নিজের যে মূলটা রয়েছে, রুট, পড়াশোনার যে রুট মানে মূলটা রয়েছে, সেই ভিতটাকে গড়ে তোলো। গাছটা এমনিতেই বড় হবে, ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে। তোমাদের হাতে এখন অনেক টাইম রয়েছে। তো বেশি কথা না বলে আজকে তোমাদের আমি পড়াবো হচ্ছে চলো তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। তো চ্যাপ্টারে আমার সবার আগে আমার ভূমিকা হচ্ছে কোনো চ্যাপ্টার যখন পড়বো তো চ্যাপ্টারের নামটা দিয়ে আগে চ্যাপ্টারের কিছুটা জিনিসের আইডিয়া করা যায় যে কী আছে চ্যাপ্টারের মধ্যে। প্রথম হচ্ছে চলো। চলো কি কোনো জিনিস রানিং মানে হচ্ছে কারেন্ট দেবে। কারেন্ট কাকে বলা হয় দেবে? সমুদ্রের এই নদীর যে স্রোতকে তাকেও কারেন্ট বলা হয়, কারণ ওটা গতিমান। তো এরকম হচ্ছে চলো বা তড়িৎ। তড়িৎ মানে দেখতেই পাচ্ছ তোমার বাড়িতে তড়িৎ আসছে, তার জন্য লাইট জ্বলছে, এটাই হচ্ছে তড়িৎ। তো কি যখন কোনো তড়িৎ চলমান হয় তখন তাকে বলা হয় চলো তড়িৎ। তো এই চলো তড়িৎ আজকে তোমাদের কী কী পড়াবো? আজকে আমাদের প্রথম পড়াবো চলো তড়িতের উৎপত্তি। কিভাবে এই তড়িৎটা, চলো তড়িতের উৎপত্তি না মানে তড়িতের উৎপত্তি, কিভাবে তড়িৎটা শুরু হলো, মানুষ কিভাবে ইতিহাসে কিভাবে বুঝতে পারলো তড়িৎটা। তারপর হচ্ছে আধান কি, সবাই সমানভাবে আধান আধান আধান, তড়িতের সবাই শুনবে আধান আধান আধান। এই আধানটা কি, সেই আধানটা সম্বন্ধে আমি তোমাদের বেসিক আইডিয়াটা দেবো। তারপর হচ্ছে তড়িৎ কি, মেইন ওই চ্যাপ্টারের মূল কোশ্চেনই হচ্ছে তড়িৎ কি। আমি তড়িৎ বলছি তড়িৎটা কি, খুবই সোজা জিনিস। আমি হয়তো এইগুলো পরপর তোমাদের পড়াতে পারবো না, কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা জিনিস কভার করব এবং একটার সাথে আরেকটা রিলেশান দিয়ে কভার করব। তার জন্য প্রত্যেকটা ক্লাস ফলো রাখবে তোমরা। তার হচ্ছে তড়িৎ কত প্রকার এবং কি কি, তড়িতের প্রকারভেদটা তোমাদের বলে দেবো কত প্রকার কি কি। আর হচ্ছে কুলম্বের সূত্র এবং তার রিলেটেড যা যা কোশ্চেন আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো। এই সব থেকে এইখান থেকে তোমাদের কোশ্চেন আছে, এবছর মাধ্যমিকও শর্ট কোশ্চেন দিয়েছে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। আমি হলাম সোমনাথ। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও। তো আমি আজকে প্রথমেই শুরু করবো যে তড়িতের উৎপত্তি। তো তড়িতের উৎপত্তি মানে কোনো কিছু পড়ার আগে সেই জিনিসটা আমাদের ইতিহাসে মানে কোথা থেকে উৎপত্তি হলো যদি গল্পটা জানি, তাহলে আমাদের পড়ার প্রতি আরও ইন্টারেস্টিং, মানে কী করে আরও ইন্টারেস্ট পাওয়া যায় তোমাদের সেই সব বুদ্ধি আমি তোমাদের দেবো। আর কী করে ওইখান থেকে শুরু হলো, কী করে রিলেটেড এত দূর এগুলো সমস্ত কিছু একটু একটু বলছি। এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, কিন্তু এটা পড়লে তোমাদের আরও এই জিনিসটা হতে আরও মজাদার হবে। তো কী করলো থ্যালস 600 খ্রিস্টপূর্বাব্দে, তখন তো আর বিজ্ঞানী বলা হতো না, তখন তাদের দার্শনিক বলা হতো, গ্রিক দার্শনিক থ্যালস ছিল, অ্যাম্বার নিয়েছিল। অ্যাম্বার জিনিসটা কি? অ্যাম্বার হচ্ছে পাইন গাছের আঠা। তো এই পাইন গাছের আঠা নিয়ে তিনি একটা কাক কিছুর উপর ঘষলেন এবং দেখলেন যে সেই পাইন গাছের আঠাটা যার সাথে ঘষা হলো সেটি অপর একটা যে বস্তুকে ঘষেছিল সেটাকে আকর্ষণ করছে। ধরো এটা পাইন গাছের আঠা হলে আমি যখন এই বস্তুটার উপর ঘষলাম তখন এটাকে আকর্ষণ করলো। তো তখন থেকে এইভাবে তখন সেই জিনিসটা আকর্ষণ করছে কেন, তখন তারা এই জিনিসটার নাম দেয় তড়িৎ। আস্তে 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 তারপরে ইনি আর বেশি দূর এগোয়নি। তো তারপরে প্রায় 2000 বছর প্রায় কাছাকাছি পরে যে 1600 খ্রিস্টাব্দে, একটা ছিল 6000 খ্রিস্টপূর্বাব্দে, সালগুলো তোমাদের মনে রাখতে হবে না। তো 1600 খ্রিস্টাব্দে কী করলো যে বিজ্ঞানী হিলবার্ট, তো তিনিও এরকম দেখলেন যে অন্য দুটো বস্তু নিয়ে যদি এরকম ঘর্ষণ হয় তাহলে তারাও আকর্ষণ করছে, তাহলে কেন শুধু অ্যাম্বারেই যে হয় না, তিনি দেখলেন যে অন্য বস্তুর মধ্যেও হয়। তখন থেকে এই তড়িতের সম্বন্ধে আরও আধুনিক চিন্তা ভাবনা আসে, যার জন্য আমাদের আধুনিক ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে। খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটা দেখো তাহলে তোমাদের এই চ্যাপ্টারের কোনো অসুবিধা থাকবে না। তো এইভাবেই তড়িতের উৎপত্তি, তারপর আরও আস্তে আস্তে তোমরা এবার আমি বিস্তারিত ঢুকবো। এবার তোমাদের সেকেন্ড জিনিসটা বলবো, সেটা হচ্ছে আধান কিংবা তড়িৎ জিনিসটা কি। আমরা জানি প্রত্যেকটা পদার্থ কি দিয়ে গঠিত। এই যদি একটা পদার্থ হয় বড়, সেই পদার্থটা কি দিয়ে গঠিত? অণু দিয়ে গঠিত। এই অণুটা কি দিয়ে গঠিত?
মানু দিয়ে গঠিত। তাহলে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণায় কি? পরমাণু। এই পরমাণুর ভিতরে কি কি থাকে? নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন, এই তিনটে জিনিসটা দিয়ে পরমাণুটা গঠন থাকে। এই পরমাণুটা যদি গঠন থাকে, এবার আমি একটু পরমাণু গঠনটা দেখাই, তাহলে কিরকম পরমাণু গঠনটা থাকে, তাহলে তোমাদের আধান এবং তড়িৎটা বুঝতে আরো সুবিধা হবে। পরমাণুর গঠনটা কিরকম থাকে? ভিতরে থাকে কে? প্রোটন এবং নিউট্রন নিয়ে কি গঠিত হয়? পরমাণুর নিউক্লিয়াস। সেটা কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। বাইরের কি থাকে? কক্ষপথগুলো থাকে। এই কক্ষপথে কারা থাকে? এই কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রনগুলো কক্ষপথে থাকে। ইলেকট্রনগুলো অনবরত এই কক্ষপথে থাকে। এবং তুমি এখান থেকে বুঝতেই পারছো পরমাণুর সমস্ত ভর থাকে এরা, এবং পরমাণুর এই নিউক্লিয়াস থেকে হালকা হয় কি? ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো হালকা হয়, কারণ যদি হালকা না হতো তাহলে এরকম বাইরে তারা ঘুরতে পারতো না। এইবার তোমাদের যে জিনিসটা বলছিলাম যে আধান কি, আমরা জানি যে এইটা মানে হচ্ছে ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ তড়িৎগ্রস্ত। প্রোটন মানে হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত, এবং নিউট্রন মানে হচ্ছে যেটা কোনো কিছুই না, না পজিটিভ না নেগেটিভ, না পজিটিভ না নেগেটিভ। এটা আমরা বইতে শূন্য পড়ি, এটা তোমরা হায়ার এডুকেশনে গেলে দেখতে পারবে। কিন্তু পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছি ওখানেও আমি হালকা বলেছিলাম যে নিউট্রন মানে শূন্য, আপাতত ধরে রাখি, এটা বিস্তারিত তোমাদের জানতে হবে না, তাহলে বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তাহলে এই যদি আমরা কি করি, এই লাস্ট কক্ষ থেকে যদি একটা ইলেকট্রন বের করে দিই, তাহলে দেখো এই যে পরমাণুটা আছে সেটা ধনাত্মক হয়ে পড়বে। কারণ আমরা জানি সমস্ত পরমাণু নিউক্লিয়াসে যদি 5টা প্রোটন থাকে তার বাইরে 5টা ইলেকট্রনও থাকে, তার জন্য তারা নিস্তড়িত হয়। সেখান থেকে যদি আমি একটা ইলেকট্রন বের করে দিই তখন সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু হয়ে পড়বে। আবার যদি ইলেকট্রন আমি একটা অ্যাড করি তাহলে সেটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু হয়ে পড়বে। এটাই হচ্ছে মেইন জিনিস, পুরো চ্যাপ্টারের মেইন জিনিস হচ্ছে দায়ী ইলেকট্রন যাওয়া আসা, বা ইলেকট্রন এই বেরিয়ে যাচ্ছে, বা ইলেকট্রন ঢুকছে, ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন চলাচল করছে, এর জন্যই হয় তড়িৎ প্রবাহীয় বা তড়িৎ উৎপন্ন, বা এই কারণের জন্যই এই ইলেকট্রন যে বেরিয়ে যাচ্ছে বা আসছে, এরকম যাচ্ছে বা আসছে, তার জন্যই হয় তড়িৎ প্রবাহ। বা এই ইলেকট্রন কি এমনি এমনি বেরিয়ে যাবে বা এমনি এমনি আসবে না, তার জন্য আমাদের বাইরে থেকে একটা শক্তি বা বল প্রয়োগ করতে হয়, বা বাইরে থেকে একটা অন্য ধরনের শক্তি প্রয়োগ করতে হয়। তার জন্যই তৈরি হয় তড়িৎ, ইলেকট্রন বেরিয়ে যাওয়া কিংবা ঢোকার জন্যই তৈরি হয় তড়িৎ। আর এর ভিতরে তাহলে আধান কোনটা? আধান হচ্ছে ধনাত্মক আধান হচ্ছে এইটা, আর ঋণাত্মক আধান হচ্ছে এইটা। পুরো আধানটাই হচ্ছে এটা। আর তড়িৎটা কি? তড়িৎটা হচ্ছে ইলেকট্রনের যাওয়া আসার জন্য যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে তড়িৎ। ইলেকট্রন যে আসার জন্য যে শক্তিটা, এই হচ্ছে মূল একটা ছোটোখাটো কনসেপ্ট। এরপরে তোমাদের আরও বিস্তারিত বলছি। এই যদি বলো, আমি তোমাদের বলছি এই ইলেকট্রন কি, ইলেকট্রনটা যখন বাইরে বেরিয়ে যাবে তখন কি হলো, সেটা মুক্ত ইলেকট্রন হয়ে গেল। এই মুক্ত ইলেকট্রনটা তখন চলাফেরা করে, এই মুক্ত ইলেকট্রনটা চলাফেরার জন্যই তৈরি হয়। তাহলে এই তড়িতের জন্য দায়ী কে? মুক্ত ইলেকট্রন। তড়িতের জন্য দায়ী কে? মুক্ত ইলেকট্রন। আর আধানটাও ইলেকট্রন। আরও বিস্তারিত তোমাদের বলবো যে আধানটা কি ধরনের আধান, কোনটার জন্য দায়ী, ঠিক আছে? এইটা শুধু আপাতত এইটুকু মনে রাখো, আধানটাই হচ্ছে, ইলেকট্রনটাই হচ্ছে আধান বা চার্জ। এই চার্জের জন্য কি হয় আরও একটা বিস্তারিত ধরবো একটু পরে, স্থির তড়িৎ চল তড়িৎ বলার পরে। এইবার হচ্ছে তড়িতের বিভাগ। তড়িৎটা বুঝতে পারলে কি? এবার হচ্ছে তড়িতের বিভাগ। তড়িতের শ্রেণীবিভাগ হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর হচ্ছে চলো তড়িৎ, যেটা তোমাদের সিলেবাসে আছে, চলো তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এই নাম ধরে তোমাদের ইংলিশ নামগুলো একটুখানি জেনে রাখবে, সুবিধা হয় অনেক সময়। স্থির তড়িৎ কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এটা তোমাদের ক্লাস 12-এ গিয়ে পড়বে, এর আগে তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো। আর চলো তড়িৎ হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এইটা তোমাদের এই ক্লাস 10-এ আছে, এরপরে ক্লাস 12-এ গিয়ে আবার পড়বে, ঠিক আছে? তো এই স্থির তড়িৎ জিনিসটা কি? এই কি বললাম, কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন গ্রহণ করে তখন তার ভিতর তড়িতের উদ্ভব হয় বা তড়িতের উদ্ভব ঘটে। এই যে ইলেকট্রন ঢুকলো বা ইলেকট্রন বেরিয়ে গেল, এর জন্য এই যে তড়িতের উদ্ভব হলো, এর মধ্যে যে আধান চার্জটা আসলো, তার যে উদ্ভব হলো, সেই আধানটা কি হয়, এর মধ্যেই রয়ে যায়, এর বাইরে আর চলাচল করতে পারে না, তার জন্য একটা স্থির তড়িৎ।
এই স্থির তড়িতের উদাহরণ শোনো, আমি সব থেকে ভালো বুঝতে পারবে। যখন আমরা চিরুনি দিয়ে মাথা আঁচড়াই এবং তার সামনে যদি আমি একটা এই ছোটো ছোটো কাগজের টুকরো রাখি, তাহলে সেটা আকর্ষণ করবে। কি করবে? আকর্ষণ করবে। এই আকর্ষণটা কেন করছে? কারণ ইলেকট্রনটা হয় এর থেকে ওর মধ্যে চলে গেছে, নাহলে এর মধ্যে চলে আসে। তার ফলে কী হচ্ছে? একটা ধনাত্মক হয়ে গেল, একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু হয়ে গেল। আর আমরা জানি যে ধনাত্মক এবং ঋণাত্মক কী করে? পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কী হবে? তার জন্য আকর্ষণ করে কিসের জন্য? এই যে দুজনের মধ্যে আধানের দেয়া নেওয়া হলো এবং তারা যে তড়িৎগ্রস্ত হয়ে পড়লো, এই যে আধান যেটা হচ্ছে আকর্ষণ করছে, সেটাই হচ্ছে তড়িতের জন্য হচ্ছে। এই যে এবার কি হলো তোমরা দেখো, এবার কেন আমরা এই তড়িৎটা ওই বেলুনের মধ্যে কিংবা এই চিরুনির মধ্যে তড়িৎ গেল, কিন্তু আমরা শক খেলাম না। কারণ কি? ওটার মধ্যে যে আধানটা আছে সেটা আবদ্ধই রয়ে গেছে, আর এবং সেটা খুবই সামান্য পরিমাণে, তার জন্য খুব একটা এফেক্ট পড়ে না। আর ওটা ওই চিরুনির মধ্যেই আবদ্ধ রয়েছে, ওই চিরুনির বাইরে থেকে আর যেতে পারছে না। তাহলে এই স্থির তড়িতের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। আবার স্থির তড়িতের জানো দায়ী হচ্ছে প্রোটনও স্থির তড়িতের জন্য দায়ী। আর এই প্রোটনও স্থির তড়িতের জন্য দায়ী। স্থির তড়িতের জন্য টোটাল দায়ী হচ্ছে ইলেকট্রন আর প্রোটন, দুটোই স্থির তড়িতের জন্য দায়ী। কারণ প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? সেটা ধনাত্মক হয়ে যাবে, আবার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে সেটা সেই বস্তুটা ঋণাত্মক হয়ে যাবে। এবার হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ মানে হচ্ছে ফ্লো। ফ্লো ফ্লো মানে হচ্ছে চলমান। ধরো আমি যদি তোমার বাড়িতে এখানে একটা সুইচ রয়েছে, সুইচ দিয়ে একটা তার এরকম গেছে, এই পাশে বাল্বের, এই যদি বাল্ব হয় বাল্বের এই সাইডে একটা তার লাগানো রয়েছে এবং অপর একটা তার আছে সুইচ দিয়ে আবার মিশেছে। তাহলে কি আমরা জানি যে এই তড়িতের জন্য দায়ীকে, এই স্থির তড়িতের জন্য মনে রাখবে দায়ী প্রোটন এবং ইলেকট্রন দুটোই দায়ী। আর চলতড়িতের জন্য শুধু দায়ী মুক্ত ইলেকট্রন। কি ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন, যেটা আমি একটু আগে বলছিলাম যে ইলেকট্রনটা বাইরের কক্ষপথ থেকে মুক্ত হয়ে গেল, মুক্ত ইলেকট্রন। তাহলে কি হয়? ইলেকট্রনটা এই পথে যায়, এই পথে দিয়ে ঘুরে এসে এই পথে এসে এই পাশে, তার জন্যই কি হয়? আলোটা জ্বলছে। তো ইলেকট্রনটা এখানে কি স্থির? না, এখানে স্থির না। এক প্রান্ত থেকে গিয়ে অপর প্রান্তে আসছে, আবার এরকম ক্রমাগত চলছে বলেই এখানে তুমি আলোটা দেখতে পাচ্ছ, আলোটা জ্বলছে। এটাই কি? চলতড়িৎ। ঠিক আছে? এই যে চলমান যে আধানটা রয়েছে সেটা সবসময় চলমান। আধানটা যদি কোনো বস্তু যদি তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, তার মধ্যে যদি আধানটা স্থির থাকে তখন সেটা স্থির তড়িৎ, এবং আধানটা যদি চলমান হয় তখন সেটা চলতড়িৎ। এই দুটো জিনিস স্থির তড়িৎ, চলতড়িৎ আপাতত মোটামুটি ক্লিয়ার। এবং চলতড়িতের জন্য দায়ীকে মুক্ত ইলেকট্রন। ওই ইলেকট্রন যদি চলাফেরা না করে, মুক্ত ইলেকট্রনটা যেটা বাইরে বেরিয়ে গেল সেটা যদি চলাফেরা না করে, তাহলে তড়িৎ উৎপন্ন হবেও না আর চলতড়িৎ জিনিসটা থাকবেও না। কিন্তু এর জন্য দেখো, যদি এই স্থির তড়িতের জন্য বললাম কি প্রোটনের আধিক্য বা কম বেশির জন্য স্থির তড়িৎ হয়। এবার আধানটা কি? আবার একটু ডিটেলসে আসি আধান সম্পর্কে। কোনো যদি একটা চুম্বক ক্ষেত্র রাখি, কোনো একটা যদি চুম্বক ক্ষেত্র রাখি, ধরো একটা মানে চুম্বক ক্ষেত্র রাখলাম, তার পাশে যদি আমি কোনো একটা আধানকে তড়িৎ বস্তুকে আনি, এরা কি পরস্পরকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে? কি করবে? পরস্পরকে কাছে টানবে অথবা পরস্পর থেকে দূরে থাকবে। এই যে সরিয়ে দেওয়া ক্ষমতাটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে ওই আধানটার জন্য। আধান যদি না সৃষ্টি হয় কোনো বস্তুর মধ্যে, তখন সেটাকে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। তবে নিস্তড়িৎ যদি কোনো একটা বস্তুকে চুম্বক ক্ষেত্রের পাশে আনো, সেটাকে আকর্ষণও করবে না, বিকর্ষণ করবে না। কিন্তু তড়িতাহিত কোনো বস্তুকে নিয়ে আসো, তাহলে সেটা আকর্ষণও করবে অথবা বিকর্ষণ, যে কোনো একটা কিছু করতে পারে। এই হচ্ছে মোটা এই সম্বন্ধে ছোটোখাটো আইডিয়া ছিল। এইবার তোমাদের দেবো হচ্ছে কুলম্বের সূত্র। কার সূত্র? খুবই ইন্টারেস্টিং সূত্র এবং খুবই মজাদার সূত্র। কুলম্বের সূত্র। এবং কুলম্ব যে বিজ্ঞানী কত বুদ্ধিমান সেটা তুমি বুঝতে পারবে যে কুলম্বের সূত্র আদৌ কিছু না, একটা বলতে পারো কুলম্বের সূত্র আদৌ একটা ধরনের চুরি করার সূত্র কিংবা কিছু বলতে পারো। আসলে এইরকম না যে পরে আমার নামে কেস দেবে আমি চোর বলেছি, না, বলতে পারো একটু অন্যরকম চেঞ্জ করে দিয়েছে, তার জন্য একটা সূত্র তৈরি হয়ে গেছে। এই কুলম্বের সূত্র যদি আমি বলি তাহলে কীরকম হয়? আর এই কুলম্বের সূত্র কার ক্ষেত্রেই খাটবে? কুলম্বের সূত্র হচ্ছে স্থির তড়িতের ক্ষেত্রে, যখন আধান এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করবে না, শুধুমাত্র দুটো বস্তু তড়িৎগ্রস্ত তৈরি হবে। এই কুলম্বের দেখো, আমি কুলম্বের সূত্র বোঝানোর আগে আমি একটা অন্য জিনিস বোঝাচ্ছি। তোমরা ক্লাস 8-এ মহাকর্ষ সূত্র পড়ে আসছো, সেই সূত্র একটা অন্য রূপ হচ্ছে কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র যদি আমি এখানে একটা চুম্বককে রাখি, কি বলি? চুম্বককে রাখি, এখানে একটা চুম্বক রাখলাম, এবং দুটো চুম্বককে রাখলাম, ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক। তাহলে যদি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে তাহলে কি করবে? তারা পরস্পরকে আকর্ষণ করবে, তারা আকর্ষণ করবে। এবং যে মধ্যকার যে আকর্ষণ বল সেটাই বের করা হয়
কুলম্বের সূত্র দিয়ে, কিন্তু সেটা চুম্বকের ক্ষেত্রে না, সেটা আধানের ক্ষেত্রে। আচ্ছা, আমি চুম্বক না রেখে কি রাখতাম, আধান যদি রাখতাম, যদি দুটো বিপরীত আধান থাকে, ধরো এই পাশে রয়েছে একটা কিউ ধনাত্মক আধান, এই পাশে রয়েছে কিউ ঋণাত্মক আধান, বা দুই পাশে আমি ধনাত্মক আধান নিয়েছি, দুপাশে আমি ধনাত্মক আধান নিয়েছি, তাহলে আমরা কি জানি, ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে, এবং যদি ধনাত্মক আধান নিয়ে আর এপাশে যদি ঋণাত্মক আধান নিই, তাহলে তারা পরস্পরকে কাছে টানবে। এই যে কি তাদের মধ্যে একটা যে কাছে টানাটানি বা দূরে সরাসরি যে ব্যাপারটা, তাহলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা বল প্রয়োগ হচ্ছে, আকর্ষণ। এই সময় কি হচ্ছে, এই সময় হচ্ছে আকর্ষণ বল, আর নিচের সময় হচ্ছে কি, এই সময় হচ্ছে বিকর্ষণ বল, আর এই সময় কি হচ্ছে, আকর্ষণ বল। একটা কি হচ্ছে, একটা বিকর্ষণ বল হচ্ছে, একটা আকর্ষণ বল হচ্ছে। এই কুলম্বের সূত্র দিয়ে আমরা কি করব, কোন কাজে লাগবে, আগে একটা কোনো সূত্র কিংবা কোনো কিছু পড়তে হলে কোনটা কি কাজে লাগে সেটা সবার আগে জেনে নাও, তাহলে দেবে সোজা। এই কুলম্বের সূত্র আমার কোন কাজে লাগবে, কি খায় না, মাথায় দেয় না, স্নান করে না, কি করে, এই কুলম্বের সূত্র দিয়ে আমরা কি করি, এই যে দুটো ধনাত্মক আধান থাকলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, যে বিকর্ষণ বলটা অনুভব করবে, সেই বিকর্ষণ বলটা কত সেটা নির্ণয় করি কুলম্বের সূত্রের সাহায্যে। আর যদি দুটো বিপরীত আধান থাকে, সেটি দুটোকে বিপরীত আধান যদি পরস্পরকে আকর্ষণ করে, তখন সেই আকর্ষণ বলটা কত হবে সেটা নির্ণয় করি কুলম্বের সূত্রের সাহায্যে। এবং এই কুলম্বের সূত্র কি এই পুরো বোর্ডটা এরিয়া জুড়ে মানবে না, কুলম্বের সূত্র খুব অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং এর অল্প জায়গার মধ্যে থাকে। এইবার আরো একটা জিনিস দেখো, কুলম্বের সূত্র কিভাবে মনে রাখবে, সহজে, খুবই সহজে আমি বলে দিচ্ছি। কুলম্বের সূত্র, একটা ধনাত্মক আধান নিলাম, এ পাশে একটা ধনাত্মক আধান নিলাম, আমি যেভাবে বলছি তুমি যদি এইভাবে ভেঙে ভেঙে লেখো, ফিজিক্সের ডেফিনেশন বলতে কিছু হয় না, তুমি শুধু কুলম্বের সূত্রটা সঠিক ওয়েতে সঠিকভাবে লেখো, বইয়ের বাইরে গিয়েও তুমি যদি লিখতে পারো, যদি সঠিকটা লেখো না, তুমি 100% নাম্বার পাবে, এই নাম্বার তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং আজকে আমি তোমাদের সোজাভাবে বলে দিচ্ছি কুলম্বের সূত্র। দেখো, যে দুটি তড়িৎ বস্তুর মধ্যে দুটো যদি তড়িৎ বিন্দু তড়িৎ আধান নিই, তাদের মধ্যে যে আকর্ষণ, তাদের মধ্যে কি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হবে, কি আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব হবে। আমি দুটোই নিলাম, এ পাশে মাইনাস নিলাম, এ পাশে, তাহলে এটা হবে আকর্ষণ, এটা হবে বিকর্ষণ। এই আকর্ষণ বা বিকর্ষণ বল যদি দুটো তড়িৎ বস্তু নিই, ধনাত্মক নিতে পারি, ঋণাত্মক, যদি দুটো তড়িৎ আধান নিই, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে। প্রথম পয়েন্ট, এই আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক, মানে আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক, তাহলে কি আকর্ষণ বল বিকর্ষণ বল আমরা কি দিয়ে লিখবো, এফ, আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক, এটা Q1 Q2 Q2 ড্যাশ, আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক। যত আধান দুটো বেশি হবে তাদের মধ্যে বিকর্ষণ বল বাড়বে, অথবা যত আধান বেশি নেবে তত কি হবে, আকর্ষণ বল বৃদ্ধি হবে। এটা স্বাভাবিক বুদ্ধি, সূত্র মুখস্থ করতে হয় এর জন্য। কি কুলম্বের সূত্র কি বলেছে, এই দুটো তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, তাদের আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক হবে। যত আধান বেশি নেব তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও বৃদ্ধি হবে। এটা প্রথম লাইন চলে গেল। তোমরা এরকম পয়েন্ট করে লিখতে পারো যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক। 2 নাম্বার হচ্ছে তাদের মধ্যকার দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। কি তাদের মধ্যকার দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। যদি মধ্যকার দূরত্ব আর নিতাম, এখানেও যদি আর হতো, তাহলে কি দূরত্ব যত বাড়বে তত ভালোবাসা কমবে, তত আকর্ষণ বা বিকর্ষণ বল কমবে। তুমি যদি চুম্বককে রাখো, তাহলে চুম্বককে যদি রাখি কাছাকাছি রাখি, তাহলে তারা বেশি আকর্ষণ করবে, অথবা বেশি সমমেরু নিলে বেশি বিকর্ষণ করবে, এবং বিপরীত মেরু নিলে তারা পরস্পরকে বেশি আকর্ষণ করবে। যদি আমি দূরে রাখি তত আকর্ষণ বা বিকর্ষণ বল হ্রাস পাবে। তাহলে কি দুটোর ভিতরে যত দূরত্ব বাড়বে তত এই আকর্ষণ বা বিকর্ষণ বল হ্রাস পাবে। তো দূরত্ব বাড়াচ্ছি, হ্রাস পাচ্ছে, মানে একটা বাড়ছে একটা কমছে। তাহলে কি সম্পর্ক এটা, এটা ব্যস্ত সম্পর্ক। কি ধরনের ব্যস্ত সম্পর্ক হবে, এর স্কয়ার হবে। এটা হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে প্রথমে আমি আবার একবার বলে দিচ্ছি, তোমরা খাতা পেন মুখে এভাবে লিখে নাও। কি লিখবে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বস্তু দুটির আধানের, এই বিন্দু দুটি আধানের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এইবার দেখো কুলম্বের সূত্রের ইকুয়েশন, যদি আমরা এই দুটো সূত্রকে একসাথে করে দিই,
তাহলে কী হবে এফ ভ্যারিজাস Q1 বাই Q2 বাই আর স্কোয়ার, Q1 বা Q2 বাই আর স্কোয়ার। আমরা জানি যে একটা ধ্রুবককে যদি আমরা এটা ইকুয়েশনে লিখতে চাই তাহলে কী হবে, এই সমানুপাতিকটাকে তুলতে গেলে আমার একটা সমান সমান চিহ্ন আনতে হবে। তাহলে কী হবে এফ সমান সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, সাথে কী হবে একটা কে গুণ হবে, কি কে গুণ হবে, এই কে হবে হচ্ছে ধ্রুবক, কি কুলম্বের সূত্রের ধ্রুবক কে। এবার আমি এই লাইনটা মুছে দিলাম, এই লাইনটা উপরে, তোমরা খাতায় লিখে নাও এগুলো, এই লাইনটা উপরে লিখছি। তাহলে আমি দুটো সূত্র লাস্ট লাইন কি পেলাম, কে এফ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এইটা কি লিখতে পারি, একটা হবে এই এসআই পদ্ধতিতে এই ধ্রুবকটা আবার এসআই সিজিএস পদ্ধতিতে দুভাবে আলাদা হয়, এসআই আর সিজিএস পদ্ধতিতে দুভাবে আলাদা, সিজিএস। এসআই পদ্ধতিতে এই ধ্রুবকটা হয় হচ্ছে এফ সমান সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, কি শূন্য, এটা তোমাদের উপরে ক্লাসে আছে, এটা জানতে হবে না অতটা, মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আর এই পাশে হয় কি এফ সমান সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এই সিজিএস পদ্ধতিতে এই কে এর মান হচ্ছে 1, কি এই কে এর মান হচ্ছে ধ্রুবকের মান হচ্ছে 1। আর এসআই পদ্ধতিতে এই ধ্রুবকের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0, এই ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹ কত, 9 × 10⁹। এটা দেখো আমি নিচে লিখছি তাহলে আরও বুঝতে পারবে, এখান থেকে সাইডে অসুবিধা হচ্ছে। 1/4 পাই এপসাইলন 0 সমান সমান 9 × 10⁹। এবার হচ্ছে এই একক, একক বা এই যে কিউ এর সংজ্ঞা পাবো, মানে তড়িৎ কিউ কি তড়িৎ আধানের সংজ্ঞা পাবো, একক পাবো। এবার আমি সেগুলো করছি। আমি প্রথমে এসআই দেখাবো, তারপর সিজিএস দেখাবো। প্রথমে হচ্ছে এসআই পদ্ধতিতে কি আমি এসআই পদ্ধতিতে কি পেয়েছি, এফ সমান সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 বা Q2। আমরা কি পেলাম এখান থেকে 1/4 পাই এপসাইলন 0 সমান সমান 9 × 10⁹। এটা কি এখনো আমি কিছু জানি না। এইবার দেখো যদি আমি এইটার একক আমি জানি না, এটার একক কি হবে 1/4 পাই, সরি কালিটা খুব কম পড়ছে, ওটায় 1/4 পাই এপসাইলন 0 সমান সমান কি লিখতে পারি, এইগুলো চলে যাবে এফ ইন্টু আর স্কোয়ার বাই Q1 Q2। তাহলে এর একক কি হবে, এফ এর একক আমরা সিজিএস পদ্ধতিতে এটা জানি যে, সরি এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে এফ মানে বলের একক হচ্ছে নিউটন, আর এর একক হচ্ছে কি মিটার স্কোয়ার, আর দুটো কি Q1 Q2 মানে কি আধান, আধানের একক কি কুলম, সি দিয়ে এসআই পদ্ধতিতে আধানের একক কি কুলম পার সি স্কোয়ার। তাহলে কি হবে নিউটন মিটার স্কোয়ার পার, সরি মিটার কুলম ইনভার্স -2। তাহলে কি হলো, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এর একক হবে হচ্ছে নিউটন মিটার কুলম, মিটার স্কোয়ার কুলম -2। এই গেল। এইবার কি করবো, এই কুলম্বের সংজ্ঞা পড়বো, কি কুলম, আর কুলম কি তড়িৎ আধানের এসআই একক। এবার এক কুলম কাকে বলে, তারপর আমি এরপরে সিজিএসটাও দেখাচ্ছি। এবার কি পড়বো আমরা, এক কুলম কাকে বলে। এক কুলম আমরা কি পেয়েছি লাস্ট, এফ সমান সমান 1/4 পাই এপসাইলন 0, তারপরে কি Q1 Q2 বাই আর স্কোয়ার। দেখো এই এক কুলম যদি আমি সবগুলোর মানে এক কুলম মানে কি হবে, এই Q1 Q2 এক হয়ে যাবে। তাহলে দেখো এক হয়ে যায়, তাহলে এফ এর মান কত হবে, এর মান আমি জানি 9 × 10⁹। এক কী হবে, 1 × 1 বাই কী হবে দূরত্ব কী হবে 1 মিটার স্কোয়ার। এটা এক কুলম। তাহলে এক কুলম্বের সংজ্ঞা হচ্ছে যদি আমি দুটি বিন্দু আধানকে 1 মিটার দূরত্বে রাখি এবং তাদের মধ্যে মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল
9 × 10⁹ নিউটন হয়। আর এফ এর নিউটন, এটা কি হবে? একক নিউটন হবে। এটার একক তখন কি হবে? এফ সমান নিউটন হবে। তাহলে কি হলো? দুটো বিন্দু আধানকে যদি রাখি 1 মিটার দূরত্বে, 1 মিটার দূরত্বে যদি রাখি, তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বিকর্ষণ বল 9 × 10⁹ হয়, তখন তাকে আমরা কি বলবো? এক, সেই আধান দুটোকে কি বলবো তখন? এক, এই বিন্দু আধান দুটোর আধানের পরিমাণ কত হবে? 1 কুলম্ব। এটা কি হবে? এটাও 1 কুলম্ব হবে। যদি কি মধ্যকার দূরত্ব কত? 1 মিটার। 9 এবং এদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল কত হবে? 9 × 10⁹। তাহলে কি হবে? এই বিন্দু আধান দুটোর পরিমাণ হবে হচ্ছে 1 কুলম্ব। এই 1 কুলম্বের দুটো বিন্দু আধানকে রাখি 1 মিটার দূরত্বে, তাদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল কত হবে? 9 × 10⁹। এটা হচ্ছে 1 কুলম্বের সংজ্ঞা। এবার হচ্ছে তোমাদের দেখাবো যে এই কুলম্বের মানে আধান কিউ এর এসআই একক, সি জিএস একক, কিউ এর সি হচ্ছে ইএসইউ, স্ট্যাট কুলম্ব। এবার আমরা জানি কি পেয়েছি একটু আগে সিজিএস পদ্ধতিতে কি পেয়েছি? এফ সমান কি পেয়েছি? কে Q1 Q2/r², কে Q1 Q2/r²। আর এই কে এর মান কত? 1 আমরা জানি। আমরা কি বলবো? 1 ইএসইউ, এই দুটোর মানই 1 হবে। তাহলে এটা কি হবে? 1 সেন্টিমিটার হবে আর নিউটন হবে, ডাইন হবে, ডাইন। তাহলে আমরা কি বলবো? যদি দুটো বিন্দু আধানকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, দেখলে সংজ্ঞাতে আমরা মনে রাখতে পারছি, 1 সেন্টিমিটার দূরত্বে রাখি এবং তাদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল অন ডাইন হয়। কি হয়? অন ডাইন হয়। তাহলে মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বল অন ডাইন হয়, তাহলে সেই বিন্দু আধানের পরিমাণ হবে হচ্ছে 1 ইএসইউ, এটাও হবে 1 ইএসইউ। তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই থাকবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের দেখানো হবে খুব ইম্পর্টেন্ট তড়িৎ বিভব এবং আরও বিস্তারিত তোমাদের আলোচনা করা হবে এবং একের পর এক আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ক্লাসটার জন্য অত্যন্ত ধন্যবাদ।